গল্প বলবো, দুটো গল্পই মেডিকেল রিলেটেড গল্প। একটা ঠিক ভূতের গল্প নয়, বাট একটা বেশ একটু ভয়েরই গল্প। আর অন্যটা সেটা তোমরা জাজ করো যে অলৌকিক ঘটনা একটা, মানে বিশ্বাসের মানে ঘটনাটা বিশ্বাসের ঘটনাটা হচ্ছে যে আমরা যেরকম যা জিনিসের উপরে বিশ্বাস করি বা আমাদের নিজস্ব যে একটা স্পিরিচুয়ালিটি আছে তার ঘটনা। এই বলে শুরু করছি। দুটো ঘটনাই ইন্ডিয়ার বাইরে। একটা হচ্ছে উজবেকিস্তান আর একটা হচ্ছে ঘানা। তো অনেকে তোমরা হয়তো জানো বা জানো না, আমার হাজব্যান্ড বিভিন্ন জায়গায় যান অ্যাজ আ ডক্টর, এবং যেহেতু উনি কিডনি ট্রান্সপ্লান্ট করেন এবং ইউরোলজি রিলেটেড সমস্ত রকম চিকিৎসা করেন, এইসব জায়গায় এইসব জায়গা থেকে পেশেন্ট আসে এবং কিছু কিছু জায়গায় উনি গিয়ে সার্জারিও করেন, মানে ট্রান্সপ্লান্টও করেন। তো আমি যে উজবেকি গল্পটা বলবো সেই গল্পটা অনেক দিন আগেকার, মানে ধরো প্রায় আজ থেকে কিছু না হলেও 12-13 বছর আগেকার ঘটনা। বেসিক্যালি আমি জানতাম না যে ঘটনাটা বলতে পারবো কি না, তাই বলিনি। তারপরে পারমিশন নিয়ে বলছি, যদিও আমি শুধু পেশেন্টের নাম বলবো, তার সারনেম বা অন্য কিছু কিছু বলবো না। এবং মানে তাতে কোনো, মানে তার বাবা মা ইত্যাদি ইত্যাদি কারো কোনো নাম বলবো না। গুড ইভিনিং সুচরিতা। সো শুরু করছি। প্রথম গল্পটা হচ্ছে যে একটা 10 বছর বয়সী ছেলে উজবেকিস্তানের থেকে। তোমরা নিশ্চয়ই উজবেকিস্তানের নাম শুনেছো, সেন্ট্রাল এশিয়ার একটা কান্ট্রি। খুব সুন্দর জায়গা এবং খুব মানে কি বলবো, যারা আরব্য রজনী পড়েছো বা যারা ধরো হিস্ট্রি নিয়ে চর্চা করেছো, তারা উজবেকিস্তানের কিছু জায়গার নাম নিশ্চয়ই শুনেছো। খুব ফেমাস জায়গা আছে, যেরকম সামারকান্দ, বুখারা এবং রাজধানী তাশকেন্ট। উজবেকিরা বেসিক্যালি এটা হচ্ছে মানে পারস্য বলে আমরা যেটাকে জানতাম, উজবেকিস্তান, কাজাকস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, এই সবগুলো জায়গা যেটা সেন্ট্রাল এশিয়ার জায়গা, যেগুলো সিআইএস কান্ট্রিজ বলে, কারণ এরা এক্স সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল। এরা পারস্যর মানে পার্ট অফ দ্য পার্সিয়ান এম্পায়ার, ঠিক আছে? তো পার্সিয়ান এম্পায়ার মানেই অবভিয়াসলি মানে ইফ ইউ ডু ইন্ডিয়ান হিস্ট্রি, তারপরে তাহলে তোমরা জানতেই পারবে যে চেঙ্গিস খান এখানকার লোক, এবং তার বংশধররাই মুঘলস, তৈমুর আর চেঙ্গিস খানের বংশধররা মুঘলস। সো সেই দিক থেকে আমাদের দেশের সাথে ওদের দেশের একটা কানেক্ট আছে। হ্যালো সুদীপ্তা, কানেক্ট আছে। এবং খুব ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো আমি একদম ডিটেলসে যেতে চাই না, কারণ থ্যাংক ইউ নাসরিন। গুড মর্নিং হবে তোমার ওখানে। তোমার শরীরের জন্য আমি সবসময় প্রার্থনা করি, আর থ্যাংক ইউ সো মাচ যে তোমার আমার গল্প শুনতে ভালো লাগে। একটু যদি গল্প শুনে তোমার মনটা ঠিক থাকে, আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট। তো আমি উজবেকিস্তানের কথা বলছিলাম। খুব ডিটেলসে যাব না, বাট অল্প করে তোমাদেরকে বলি যে আমাদের দেশে একজন স্কলার এবং এনসাইক্লোপিডিয়াস্ট এসেছিলেন অনেক দিন আগে, 11th সেঞ্চুরিতে। তার নাম হচ্ছে আল-বুরানি। হয়তো তোমরা তার নাম শুনেছ, কারণ তিনি অনেক মানে আজকের ইন্ডিয়া সম্বন্ধে বাইরের দেশে যারা জানে তারা অনেকেই তার জিওগ্রাফিক ওয়ার্কস থেকে, মানে উনি টোপোগ্রাফার ছিলেন বা মানে ম্যাপ বানাতেন, এবং তার সাথে সাথে সমস্ত জায়গার ইনফরমেশন রাখতেন, এবং পুরনো ইন্ডিয়া সম্বন্ধে অনেক কিছু জিনিস যেটা হয়তো আমাদের নিজেরাও আমরা অনেকে জানি না, সেটা আল-বুরানির টেক্সট থেকে পাওয়া গেছে। এবং
আম, যেটা পারস্যের যেটা রেনেসাঁ বলতে পারো, যেখানে ওদের লিটারেচার বলো, ম্যাথমেটিক্স বলো, অ্যাস্ট্রনমি বলো, যাতে ওরা খুব কি বলে উন্নতি করেছিল, সেটাও মোটামুটি এই জায়গা থেকে অনেকে এসছেন। যেরকম উলবেগ বলে একজন খুব ফেমাস ম্যাথমেটিশিয়ান ছিলেন, যার নামে একটা অবজারভেটরি আছে সামারকান্দে, এবং তিনি আহ, মানে বলা হয় যে অ্যালজেব্রা has come from পারস্য, মানে the whole understanding of algebra has come from there, from Arabian or Arabic or Persian mathematicians দের কাছ থেকে এসছে। এবং তারা খুব ভালো কেমিস্ট্রি এবং অ্যালজেব্রা এটা দুটোতেই খুব ভালো ছিলেন। তো অ্যালকেমিস্ট শব্দটা নিশ্চয়ই তোমরা শুনেছো, যেখান থেকে কেমিস্ট শব্দটি এসছে। সেই জন্যে মানে এদের অনেক গুণগান আছে, আমি সেই অত গুণগান এখানে দিচ্ছি না, কারণ তাহলে গল্পটা অনেক লম্বা হয়ে যাবে। তোমরা যদি পরে কখনো শুনতে চাও, বা আমি হয়তো ছোট করে এই সম্বন্ধে লিখে গ্রুপে দিতে পারি, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো। আমার খুব ইন্টারেস্ট এই সব দিকে। এনিওয়ে, নাও লেট মি কাম ব্যাক টু দ্য স্টোরি। সো এই উজবেকি বাচ্চাটা, তার 10 বছর মতো বয়স, এর নাম হচ্ছে লুকমন, লুকমনের নাম। আর লুকমনের যখন 10 বছর, মানে লুকমন থাকতো তাশকেন্টে, বাবা মা, 2 ভাই 1 বোন আর লুকমন, মানে ওরা হচ্ছে তখন 4 ভাই বোন, বাবা মা থাকতো তাশকেন্টে। এবার তোমাদেরকে বলি যে উজবেকিস্তানে বেসিক্যালি মোটামুটি বলতে পারো 75 থেকে 80% লোক উজবেকি বা উজবেকিস্তানের লোক, কিন্তু তার সঙ্গে সঙ্গে মেলানো মেশানো আরও কিছু ট্রাইবাল লোকজন আছে, যেরকম কাজাকস, তাজিকস আছে, রাশিয়ান আছে, অবভিয়াসলি রাশিয়ান আছে, এবং আরেকটি পার্টিকুলার গ্রুপ আছে যারাও মানে তুর্কিক অরিজিনের গ্রুপ। তাদের নাম হচ্ছে, একটু উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে আমার, বাট আমি ট্রাই করছি বলার জন্যে। তারা হচ্ছে কারাকালপাক, একটু টাং টুইস্টারের মতো নাম। এরাও একটা এথনিক গ্রুপ যারা উজবেকিস্তানে থাকে, এবং এদের একটা প্রাধান্য আছে ওখানে কারাকালপাকে। সো কিন্তু এদের ভাষাটা একটু অন্যরকম। মানে ধরো আমি যদি বলি উজবেকি ভাষা আর কারাকালপাকরা যেরকম কথা বলে, যে ভাষায় কথা বলে, তাকে যদি মানে সিমিলারিটি হিসাবে তোমাদেরকে বোঝাতে হয়, তাহলে বলতে হবে আমরা বাংলা বলি, আমাদের সঙ্গে উড়িয়া এবং অহমিয়ার খুব মিল, তাই না? তোমরা যদি একটু শোনো ঠিকঠাক করে, খানিকক্ষণ বাদ থেকে ভাষাটা বুঝতে পারবে। হয়তো অহমিয়া লিখতেও পারবে, ওড়িয়াটা হয়তো লিখতে অসুবিধা হবে, কিন্তু উই আর ভেরি সিমিলার সাউন্ডিং ল্যাঙ্গুয়েজেস। সো ইট ইজ লাইক দ্যাট। ইভেন ফর দ্যাট ম্যাটার হিন্দি, বাংলা থেকেও অহমিয়া এবং উড়িয়া আই থিঙ্ক ইজ ক্লোজার টু বাংলা দেন হিন্দি। সো কারাকালপাক এবং উজবেকি ভাষাও ওরকম, বাংলা উড়িয়া, বাংলা অহমিয়ার মতো। সো যাই হোক, তো এরা তাশকেন্টে থাকতো সবাই মিলে, এবং লুকমনের বাবা ট্রাক চালান, লং ডিস্টেন্সে ট্রাক চালান, মা বাড়িতেই থাকেন, হাউসওয়াইফ। ভালোই কাটছিল সময়। মানে ওরা যে একদম সাংঘাতিক ভীষণ বড় লোক বা ভীষণ গরিব লোক এরকম না, একটা মিডল ক্লাস ফ্যামিলি, ভালো ছিল। এবার ওদের যে জায়গাটা বলতে পারো, ওদের যে লোক্যালিটিটাতে, সেটাতে মোস্টলি উজবেকি লোক থাকে, মানে উজবেকি ফ্যামিলিজ থাকে, তার সাথে কিছু তাজিকস আছে, কিছু কাজাকিস্তানের লোক আছে, কাজাকস আছে, এবং একটা ফ্যামিলি ছিল যারা কারাকালপাক মানে ফ্যামিলি ওখানে থাকতো। এবার এরা যারা, এই ফ্যামিলিটা যারা ছিল, এবার ব্যাপার কি জানো তো, যদিও দেশটা এখন মানে 90 না হলেও 80%-এর ওপরে ওরা মুসলিম, কিন্তু মানে ওদের ইসলাম বা ওরা is very different than what you see in other Muslim countries. They are a much more progressed country. They believe in much more freedom of thought, মানে এক্সপ্রেশন, আইডিয়াস, এবং মানে এইরকম, মানে কিছু ক্রিশ্চিয়ানস আছে, কিছু বুদ্ধিস্ট আছে। আগে এরা বুদ্ধিস্ট, অনেকেই বুদ্ধিস্ট ছিলেন,
উজবেকি লোকেরা। তারপরে ক্রিশ্চিয়ানিটি এসেছিল, তারপরে ইসলাম এসেছিল। ইসলাম হ্যাড এন্টার্ড Uzbekistan in the 8th century. Basically, Turkey happened in the 5th century and it came to Uzbekistan, Kazakhstan and the other places in the 8th century. So, যদিও ওরা মানে বেসিক্যালি প্র্যাকটিসিং ইসলাম, বাট ওরা মানে একটু ডিফারেন্ট, অনেক অনেক অন্য কান্ট্রির থেকে একটু ডিফারেন্ট উজবেকিরা। সো উজবেকিস্তানে খুব সুন্দর সুন্দর মস্ক আছে, তোমরা যদি গিয়ে থাকো বা না গিয়ে থাকো আমি বলতে পারি যে they have very very beautiful mosques, very very beautiful, and you are allowed to go in and see everything. So it's known as a country of mosque, এবং ঘুরে বেড়ানো তো সেরকম কোনো অসুবিধা নেই। সো আমি লুকমনের গল্পতে ফেরত আসি। তো লুকমনরা এরকম সবাই মিলে খেলাধুলো করছে, এবং এই যে কারাকালপাক ফ্যামিলিটা যেটা ওদের পাড়ায় থাকতো, তারা না সকলের সাথে খুব একটা মেলামেশা করতো না। তাদের ফ্যামিলিতে মা ছিল, বাবা ছিল, আর 3টে মেয়ে ছিল। কিন্তু তারা খুব একটা মানে মেশামেশিও করতো না, খুব একটা কথাবার্তাও বলতো না। মেয়েগুলো যে বিকেলবেলা যে সব ছেলেমেয়েরা মিলে খেলাধুলো করতো, সেখানেও মেয়েগুলো সেরকম আসতো না বা আসতে দিত না, আমি ঠিক জানি না কি, বাট যেটুকু আমি শুনেছি সেটুকু বলছি, আসতো না। এবং ওরা একটু সকলের থেকে দূরে দূরে থাকতো, সকলে ওরকম মোটামুটি দূরে দূরে থাকতো। কিন্তু অন্যান্য নেবার্সরা ভেরি ক্লোজ টু ইচ আদার। ওদের মাঝে মাঝেই তোমার পিকনিক হতো, গলির মধ্যেই সমস্ত কিছু সেলিব্রেশন হচ্ছে, সবাই সকলের বাড়িতে যাতায়াত ছিল, খুব একটা ভালো রিলেশন ছিল বা আছে এখনো। তো লুকমানের যখন এই ধরো 10 বছর বয়স, কোনো একটা কারণে মানে কি, ওদের বাড়িগুলো পাশাপাশি ছিল, এবং সেখানে কোনো একটা দিন ওই কারাকালপাক যে ভদ্রমহিলা ছিলেন, ওনার সাথে লুকমনের মার একটা খুব ঝগড়া হয়। মানে রান্নাঘরের যে আমাদের মানে যে রান্নাঘর থেকে যে মানে আমাদের যে জিনিসগুলো বেরোয়, যে ওয়েস্ট বেরোয়, সেটা ডিসপোজাল নিয়ে ওনার সাথে লুকমনের মার একদিন খুব ঝগড়া হয়। কারণ লুকমনের মা আগেও ওনাকে বলেছিলেন যে আপনি আপনার ঘরের যে জিনিসগুলো আপনি ফেলে দেন, আপনি আমার বাড়ির পেছনে ফেলবেন না, ওখানে জায়গা আছে ফেলার, সেখানে ফেলুন, এরকম অনেক দিন বলেছে। বলতে 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 যা হয়, মানুষ একটু ইয়ে হয়ে যায়, কি বলে, মানুষের একটু চটে গেছে, মানুষ চটে গিয়ে সেদিনকে খুব ঝগড়াঝাটি হয়, এবং পাড়ার লোকেরা সবাই বেরিয়ে আসে। তারা বেরিয়ে এসে লুকমনের মার সাইডই নেয়, কারণ 1 নম্বর তো ওই যে ফ্যামিলিটার সাথে ওদের সেরকম সম্পর্ক নেই, আর ওরা জানে যে লুকমনের মা মানুষটা খুব ভালো, কারোর সাথে এরকম যে ঝগড়া করবে না বিনা কারণে। তো যাই হোক, ঝগড়াঝাটি হওয়ার পরে যখন থেমে গেছে, তখন ওই ভদ্রমহিলা লুকমানের মাকে বলেছে, মানে শেষ করে দেবো, তোমাদের কাউকে বাঁচতে দেবো না, যেরকম বলে থাকে। কেউ ওটা খুব সিরিয়াসলি নেয়নি, কারণ এই ঝগড়াঝাটিতে রাগারাগিতে অনেক কিছু আমরা অনেক সময় বলে থাকি যেগুলো আমরা মিন করি না। যাই হোক, বলেছে, ভুলে গেছে, ঝগড়া হয়েছে, ভুলে গেছে। তার অ্যাবাউট মাসখানেক বাদে লুকমান, তার 2 ভাই এবং বোন, এরা সবাই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে ফর সাম রিজন। মানে প্রচণ্ড জ্বর এবং ইনফেকশন, গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা, মানে বেশ কিছুদিন এই বাচ্চা কাচ্চাগুলো এটাতে ভুগতে থাকে। এবার বাচ্চা কাচ্চা যখন এরকম হয়, তখন কি প্রথমেই গিয়ে তুমি চিন্তা করো কি কেউ তোমার জন্য খারাপ করেছে? না, তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও, ডাক্তার দেখে, ঠিক হয়ে যায়, বাচ্চাগুলো ঠিক হয়ে যায়। কিন্তু লুকমান ঠিক হয় না। ওর বাকি যে 3 ভাই বোন, মানে 2 ভাই আর বোন ঠিক হয়ে যায়, লুকমান কিন্তু ঠিক হয় না। ওর অসুস্থতা কন্টিনিউ করতে থাকে, করতে করতে 6 মাস 7 মাস বাদে ওরা জানতে পারে যে লুকমানের 2টো কিডনি প্রচণ্ড ব্যাডলি এফেক্টেড হয়ে গেছে। মানে একটা তো একদমই কাজ করছে না, আর একটা মোটামুটি বোধহয় 40 না 60% রেটে কাজ করছে, না 60 না 40% রেটে কাজ করছে। তার মানে সঙ্গে সঙ্গে লুকমানকে ডায়ালিসিসে ভর্তি করা হয়, কারণ একটা কিডনির ওপরে যদি 40% রেটে সেটা কাজ করে, মানে একটা কিডনি 100% রেটে কাজ করলে তাও তুমি ঠিক থাকবে, কিন্তু তোমার একটা কিডনি যদি 40% রেটে কাজ করে, তার মানে তোমার কিডনি ফেলিয়ার হতে চলেছে খুব তাড়াতাড়ি।
তো তোকে সঙ্গে সঙ্গে ডায়ালিসিসে দিয়ে দেয় এবং 10 বছরের একটা বাচ্চা ডায়ালিসিস শুরু করে। সংসারে তো অবভিয়াসলি বুঝতেই পারছো, ফ্যামিলিতে সকলের মাথায় হাত, এবং সবাই ভেঙে পড়ে যে এরকম একটা ছোট আর খুব সুন্দর ছেলেটা, খুব মিষ্টি দেখতে একটা মানে খুব মিশুকে ভালো মানুষ একটা ছেলে। আর বললাম তো, বাবা খুব বড়লোকও না আবার খুব গরিবও না, কিন্তু যাই হোক কিডনি ট্রান্সপ্লান্ট এবং কিডনি রিলেটেড সব ম্যাটারই বেশ এক্সপেন্সিভ, ডায়ালিসিসও কোয়াইট এক্সপেন্সিভ। সো এইসব জিনিস চিন্তা ভাবনা করে যাই হোক ওরা চালিয়ে যায়। এবার যখন লুকমানের এরকম অসুস্থতা চলছে, মানে এটা 10 বছর থেকে পেরিয়ে একটু মানে 11-র দিকে চলেছে ও, তখন ওই যে অন্য মহিলা ছিলেন, যে কারাকালপাক মহিলা ছিলেন, উনি প্রেগনেন্ট হয়ে, মানে উনি প্রেগনেন্ট সবাই জানতে পারে, এবং প্রেগনেন্ট, এবং তারপরে আস্তে একদিনকে ওর মানে অবভিয়াসলি বাচ্চাও হয়, একটা মেয়ে হয়। এবং স্ট্রেঞ্জলি মানে মেয়েটা যখন হয় তখন লুকমানের বয়স প্রায় তোমার 12 বছর হয়ে গেছে, মানে এটা 10 থেকে ঘুরে মানে 2 বছর মতন হয়ে গেছে। ওই ও ডায়ালিসিস করে আছে। তো ভদ্রমহিলার একটা বাচ্চা মেয়ে হয়, এবং মেয়েটা ঠিক 3 দিনের মাথায় মারা যায়। এবার ওই মেয়েটা মারা যাওয়ার পরে, ওই বাচ্চা মেয়েটা মারা যাওয়ার পরে লুকমানের অবস্থা আরও খারাপ হয়ে যায়। মানে এতদিন যে 2 বছরে মোটামুটি মা বাবা একটু আশার আলো দেখেছিল, সেই আলোটাও নিভে যায়। মানে মনে হচ্ছে ডায়ালিসিসেও কোনো কাজ হবে না। মানে লুকমানের তখন প্রায় কি বলবো, স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে, শরীরে সাংঘাতিক রকমের যা যা অসুবিধা হয় কিডনি ফেলিয়ার থেকে, এবং একটা 12 বছরের বাচ্চাকে সপ্তাহে প্রায় তখন 5 থেকে 6 দিন ওকে ডায়ালিসিসে নিয়ে যেতে হচ্ছে, উইচ ইজ মানে বলে বোঝানো যাবে না যে কত কষ্ট হয়। কারণ ডায়ালিসিসে তো কন্টিনিউয়াসলি ছুঁচ ফুটিয়ে ব্লাডটাকে সার্কুলেশন করে যাতে ব্লাডের মধ্যে ইউরিন না মিশে যায়, মানে ওয়েস্ট প্রোডাক্ট না মিশে যায়। তো বুঝতেই পারছো একটা বাচ্চার এই হাত মানে দুটো হাতের কি অবস্থা হয়ে গেছে। তার 2 বছরেই এমনি হয়েছিল, তারপরে তার অবস্থা আরও সঙ্গীন হয়ে গেছে। ডাক্তাররা অলমোস্ট জবাব দিয়ে দিচ্ছে, বলছে যে না একে তো কিছু করা যাবে না, ট্রান্সপ্লান্ট করা যাবে না। তোমরা বাবা মার অবস্থা বোঝো কী অবস্থা তখন। এই মতো অবস্থায় লুকমানের মা, তার এক বন্ধু তাকে বলে যে ওখানে একজন একজন মুল্লা সাহেব আছেন, যিনি খুব জানেন এসব জিনিস জানেন, তুমি একবার চলো তো কি হচ্ছে একটু দেখা যাক। ওনার একটু ওই লুকমানের মার বন্ধুর একটু সন্দেহ হচ্ছিল। তো তখন লুকমানের মা তো তখন তো আর কোনো মানে কিছু কোনো সাহায্যর কোনো ব্যাপারই নেই ডাক্তারের, তখন উনি সব কিছু করতে রাজি আছেন, মানে পারলে নিজের জীবনটাও দিয়ে দিতে রাজি আছেন ছেলে যদি বেঁচে যায়। তো উনি ওই বাবার কাছে যান। ওনার বাবার কাছে যখন যান তখন বাবা বললেন যে ঠিক আছে আমি তোমার বাড়ি যাব, তোমার বাড়ি গিয়ে তোমার ছেলেকে দেখবো, তবে আমি বলতে পারবো। তো তারপরে ওনার ওই ভদ্রলোক আসেন লুকমানদের বাড়িতে, এসে ছেলেকে ডেকে ডেকে মাকে বলেন যে দেখো এটা আমার হাতের বাইরে, আমি কিছু করতে পারবো না। তার কারণ হচ্ছে যে তোমার ওই যে নেবার মানে যে ভদ্রমহিলা ছিলেন, মানে আছেন, যে কারাকালপাক ভদ্রমহিলা আছেন, উনি তোমরা এতদিন ব্ল্যাক ম্যাজিকের কথা শুনে এসেছো তো, উনি ব্লাড ম্যাজিক করেছেন। মানে ইট ইজ দ্য মোস্ট সিভিয়ার ফর্ম অফ ব্ল্যাক ম্যাজিক। ব্লাড ম্যাজিক করেছে, সরি। এবার ব্লাড ম্যাজিক জিনিসটা কি? ব্ল্যাক ম্যাজিকে অনেক রকম জিনিস ইউজ করা হয়, যেমন চুল, নখ, জামা কাপড়, কিছু পরা জিনিসপত্র বা কিছু খাওয়া জিনিসপত্র ইউজ করা হয়। আমার জিনিসপত্র ইউজ করে আমার ক্ষতি করে, তাই তো? এই ব্লাড ম্যাজিকে আমার কোনো জিনিস ওনার দরকার নেই, তিনি নিজের রক্ত দিয়ে স্যাক্রিফাইস করে কাউকে একটা খারাপ করতে বলছেন। বুঝতে পারছো কত বড় সিভিয়ার একটা কেস? ওই ভদ্রমহিলা প্রথমে নিজের রক্ত দিয়ে দান করেছেন, দান করে ওই বাচ্চাগুলোর শরীর খারাপ হয়েছিল, তার থেকে যারটা লেগে গেছে, যেরকম লুকমানের লেগে গেছিলো লেগে গেছে। তারপরে আরও ক্ষতি করার জন্যে, মানে উনি কত বড় কি বলবো, আমি জানি না কি ওয়ার্ড ইউজ করা উচিত, উনি প্রেগনেন্ট হন, কারণ ব্লাড ম্যাজিকে স্যাক্রিফাইস করতে হয়।
ব্লাড ম্যাজিকটাকে স্ট্রং করার জন্যে বা স্ট্রেংথেন করার জন্যে সেটাকে স্যাক্রিফাইস দিতে হয়। তো নিজের রক্ত দিতে হবে, নিজের কোনো জিনিস দিতে, মানে নিজের কোনো সন্তানকে স্যাক্রিফাইস করতে হবে। তো উনি প্রেগনেন্ট হয়ে, ওনার বাচ্চা হয়েছিল যে মেয়েটা, তাকে 3 দিনের মাথায় উনি স্যাক্রিফাইস করেছেন। ওনার এত রাগ, ওনার এত, আমি জানি না, এত হিংসে বা এত ভেতরে ভেতরে এত ওনার ফ্রাস্ট্রেশন কি আমি জানি না, কিন্তু উনি এই মানে বাবা লুকমানের মাকে বলেছিল যে উনি ব্লাড ম্যাজিকটাকে একদম মানে কি বলবো, ইরিভার্সেবল করে দিয়েছেন, এর থেকে রিভার্স করা যাবে না। কারণ এখন ওই বাচ্চাটার স্যাক্রিফাইস দেওয়ার পরে আর ফেরানো যাবে না কিছু, যা উনি করেছেন সেটা হয়েই থাকবে, ফেরানোর ওনার কাছে অ্যাটলিস্ট বাবার কাছে কোনো উপায় নেই, জানা নেই। তখন লুকমানের মা তো একদম ভেঙে পড়ে, ও বাবাও তখন বিশ্বাস অবিশ্বাসের ইয়েতে উনিও ভেঙে পড়েন। যদি কেউ বলে তোমাদেরকে এসে যে তোমার বাচ্চার আর কোনো উপায় নেই ঠিক করার, তখন তুমি কি করবে? ভেঙে পড়বে। তখন ওই ভদ্রলোক বলেন যে দেখো মা, আমি মা বলছি কারণ আমি জানি না উনি কি বলেছিলেন, বা দেখো যাই বলে থাকুন, লুকমানের মাকে মাই বলছি, যে তুমি একটা কাজ করো, তুমি সামারকান্দ যাও, সামারকান্দে একজনের শ্রাইন আছে, ওদের দেশে খুব ফেমাস, তার নাম হচ্ছে সেন্ট ড্যানিয়েল বা দানিয়ার, উজবেকি ভাষায় দানিয়ার এবং ইংরেজিতে সেন্ট ড্যানিয়েল বলা হয়, দানিয়ালও বলা হয়, মানে তোমার অ্যারবিকে দানিয়ালও বলা হয়। ড্যানিয়েল বা দানিয়াল বা দানিয়ার হচ্ছেন বিবলিক্যাল একজন সেন্ট, যিনি বাইবেলে আছেন, এবং এটা লোকের বিশ্বাস যে সামারকান্ডে ওনার গ্রেভ বা শ্রাইন আছে, এবং ওখানকার লোকেরা এবং আশেপাশে যত কান্ট্রির লোকেরা আছে যারা মানে ইসলাম মানে বা ক্রিশ্চিয়ানিটি মানে বা জুইশ লোকেরা ইভেন, মানে যারা ইহুদি, তারা সবাই সেন্ট ড্যানিয়েলকে বা দানিয়ারকে খুব মানে, মানে এটা ওদের একটা কথা আছে যে ওনার কাছে গিয়ে যদি তুমি কিছু চাও, তোমার ইচ্ছেটা যদি ঠিক থাকে, যদি তুমি কারোর ক্ষতি না করতে চাও, কিন্তু তোমার যদি কোনো জিনিস দরকার পড়ে এবং তুমি যদি সচ্চা দিলসে যাকে বলে একদম পিওর অফ হার্ট যদি চাও, উনি দান করেন। তো সামারকান্দ হচ্ছে তাশকান্দ থেকে অ্যাবাউট 2 ঘন্টার বেশি, মানে 2-2.5 ঘন্টা ট্রেন জার্নি করে লুকমানের মা, লুকমানকে তো নিয়ে যাওয়া যাবে না কারণ ওর তো ওরকম অবস্থা, বাড়ি থেকে মানে ও শুধু ডায়ালিসিসে যাচ্ছে এবং ফেরত আসছে, ও তো কোনো কারণেই ট্রেনে ট্রাভেল করতে পারবে না। তো তখন ও লুকমানের মা ওকে নিয়ে যায়, না সরি, লুকমানের মা দানিয়ারের কাছে বা ড্যানিয়েলের কাছে যান সামারকান্দে, এবং ওনার গ্রেভের কাছে একটা খুব পুরনো পিস্তা গাছ আছে, পিস্তাচিও বা পিস্তা, বাংলাতে পিস্তা বলে না, পিস্তা যেটা খাওয়ার হয় সবুজ রঙের, সেই পিস্তা গাছ আছে, এবং লোককথা আছে ওখানে, লেজেন্ড আছে যে ওই গাছের কাছে গিয়ে তোমার মনের কথা বলতে হবে, শুধু বলতে হবে, কোনো বাধাবাধি কিছু জিনিস নেই, বাস গাছের কাছে গিয়ে গাছকে বলতে হবে, এবং তুমি যদি পিওর হার্টে এটা চাও তাহলে হয়তো দানিয়াল তোমার বা দানিয়ার তোমার উইশটা গ্রান্ট করতে পারে। তো উনি গিয়ে ওখানে শ্রাইনে যান, গ্রেভে গিয়ে যা যা ওদের করতে হয় উনি করেন, এবং ওই গাছের কাছে গিয়ে উনি মানে প্র্যাকটিক্যালি মাটিতে পড়ে গিয়ে দানিয়ারের কাছে ছেলের প্রাণের ভিক্ষা চান, বলেন যে তুমি আমাকে নিয়ে নাও, আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলেকে ছেড়ে দাও, ওর তো সবে, ওর মাত্র 12 বছর বয়স, ওর জীবন শুরু হয়নি, ওকে বাঁচতে দাও। মানুষের বিশ্বাস। লুকমানের মা চলে আসে সামারকান্দ থেকে ছেলের কাছে ফেরত। এই ঘটনার 4 দিন বাদে আমার হাজব্যান্ড তখন ফোর্টিসে কাজ করেন, তখন ফোর্টিস থেকে একটা ওপিডি বা একটা আউটপেশেন্টের আয়োজন করা হয়েছিল, যে রুগীদের দেখবে, এবং লুকমান ওয়াজ ওয়ান অফ দ্য পেশেন্টস যাকে চুজ করা হয়েছিল, রাজীবের কাছে নিয়ে আসা হয়েছিল দেখার জন্যে, দেখানোর জন্যে।
এবং রাজীব লুকমানকে দেখে এবং ঠিক করে যে ট্রান্সপ্লান্ট হতে পারে। তো আহ, ওর মাই ওকে কিডনিটা দেবে। তো সমস্ত কথাবার্তা ঠিক হয়ে যায় এবং লুকমান চলে আসে দিল্লিতে। দিল্লিতে এসে লুকমানের সাকসেসফুল কিডনি ট্রান্সপ্লান্ট হয় ওর মার দান করা কিডনিতে। এবং আমি যখন তোমাদেরকে এই গল্পটা বলছি আজকে 2024-এ, লুকমানের এখন বয়স 27। আগের বছর রাজীব উজবেকিস্তান আরেকবার গেছিল, আরেকবার কাজে, মানে কাজের জন্যে। ওখানে ওর লুকমানের সাথে দেখা হয়েছে এবং তারপরেই আমি গল্পটা বলার ইয়েটা পেয়েছি, পারমিশনটা। ও ট্যাক্সি চালায় লুকমান, কারণ অবভিয়াসলি শরীর খারাপ ছিল, অসুস্থ ছিল, সেই জন্য ভালো করে স্কুল কমপ্লিট করতে পারেনি, খুব একটা পড়াশোনা করতে পারেনি। কিন্তু ও নিজের ট্যাক্সি চালায়, মানে উবের চালায়। ভালো রোজগার করছে, বিয়ে করেছে, প্রথম সন্তান আগের বছর এক্সপেক্টেড ছিল। সো আই এম গেসিং ওর এতদিনে প্রথম সন্তান হয়ে গেছে এবং লুকমান খুব ভালো আছে। ওই নেবারের কি হয়েছে যদি কেউ জিজ্ঞেস করো তাহলে আমি বলতে পারবো না, কারণ লুকমানের মা বলেছে যে একদিন রাত্রিরে, কবে ওরা জানে না, কোনো একদিন রাত্রিরে হঠাৎ ওই গোটা ফ্যামিলিটা নিরুদ্দেশ হয়ে যায় ওখান থেকে, মানে ডিসঅ্যাপিয়ার করে যায়, যেন হাওয়ায় উড়ে গেছে, এরকম উড়ে গেছে। এবং যেহেতু ওদের সাথে কথাবার্তা বা এরকম কিছু ছিল না, ওরা জানেও না যে ওরা কোথায় গেছে বা ওদের সাথে কি হয়েছে। যাই হোক, লুকমানের মার বিশ্বাস যে দানিয়ার ওনার ছেলেকে সেকেন্ড টাইম প্রাণ দান করেছেন এবং সেই জন্যে উনি আবার গিয়ে ওখানে সেন্ট ড্যানিয়েল বা দানিয়ারের কাছে ইয়ে করে এসছেন, থ্যাংক ইউ বলে এসছেন। এটা মেডিকেল মিরাকল হতে পারে, এটা একটা সহযোগ হতে পারে, মানে একটা যোগাযোগ, কোইন্সিডেন্স হতে পারে, কিন্তু এটার পেছনের গল্পটা শুনে আমার খুব ভয় লেগেছিল যে লোকের এত ক্ষতি করতে পারে, একটা বাচ্চার এত ক্ষতি করতে পারে, মানে নিজের রক্ত এবং নিজের সন্তানকে স্যাক্রিফাইস করে অন্যর ক্ষতি করতে পারে, এরকম লোকও হতে পারে। ভাবতে অবাক লাগে না, কিন্তু ভাবতে খুব খারাপ লাগে। কেমন লাগলো তোমাদের এই গল্পটা আমাকে একটু বলো। এবার আমি তোমাদের কি বলে, তোমাদের কিছু কমেন্টস দেখছি। হ্যালো অমৃতা। ও ভেরি নাইস, আশা করি তুমি এনজয় করছো মানালি থেকে, থ্যাংক ইউ দেখার জন্যে। হ্যালো গীতাদি, না না কোনো দেরি হয়নি, কেমন লাগলো বলো। হ্যালো মুক্তা, না লেট হয়নি। নিজের নাক কেটে, সুচরিতা এটা কি নাক কেটে হলো? এটা হচ্ছে প্রথমে উনি যা বলেছিলেন ওই বাবা, যে ও নিজের রক্ত দান করেছে, মানে নিজের হাত কেটে পা কেটে যেখান থেকে হলো নিজের রক্ত দিয়েছে, তারপর নিজের সন্তানকে স্যাক্রিফাইস করেছে। মানে এত খারাপ লোক হতে পারে আমি জানি না। আচ্ছা, হ্যালো অরূপা, গুড ইভিনিং। না একটু লেট হলো না। হ্যাঁ গীতাদি, ভগবানকে বলো, ওরা তো দানিয়ারকে, মানে দানিয়ারকে খুব মেনে চলে। থ্যাংক ইউ তনু। জানি না এত ক্ষতি করে কি পায়, বলা খুব মুশকিল আমার পক্ষে। থ্যাংক ইউ নাসরিন। বাট উর্মিদি, কষ্ট ঠিকই, কিন্তু এখন ভালো আছে লুকমান, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। ওকে, তাই তোমাদেরকে পরের ঘটনাটা বলি। পরের ঘটনাটা এত দুঃখ কষ্টের নেই, পরের ঘটনাটা একটু আশ্চর্যজনক ঘটনা। তার আগে একটু ডিসক্রিপশন দিয়ে দেবো। আজকে এখানে সত্যি ভীষণ গরম পড়েছে দিল্লিতে, এসিও ঠিক মতো কাজ করছে না। যাই হোক, ওয়াই কমপ্লেন। পরের ঘটনা হয়েছে তোমার ঘানাতে, আফ্রিকা। আফ্রিকা বললে কি মনে হয়? আফ্রিকা বললেই মনে হয় না একটা অদ্ভুত একটা জায়গা, অদ্ভুত মানে অদ্ভুত সুন্দর একটা জায়গা, যার মধ্যে একটা অ্যাডভেঞ্চার আছে, একটা থ্রিলার আছে, একটা, আমার তো মনে হয়, আমি সবার কথা বলতে পারবো না, বাট আমার তো মনে হয়, মানে আফ্রিকা শুনলেই আমার মনে হয় কিরকম একটা অত্যাশ্চর্য দেশ একটা, মানে একটা বিউটিফুল কান্ট্রি, যার অনেক জায়গা হয়তো এখনো কেউ জানে না কিরকম কি আছে, কত কি লুকিয়ে আছে ওই কন্টিনেন্টের মধ্যে। আমার খুব যাওয়ার ইচ্ছে, ওই একটা কন্টিনেন্ট আমার দেখা হয়নি, তো আমি খুব শিগগিরই যাব ঠিক করেছি।
ইয়েলো ফিভারের মানে ইয়েলো ফিভারের ইনজেকশনও নিয়ে নিয়েছি, সো দ্যাট আই এম এবল টু ট্রাভেল টু আফ্রিকা, সো কিপিং ফিঙ্গার্স ক্রসড। এনিওয়ে, লেটস কাম টু ঘানা। যেটা তোমরা আজকে ঘানা বলে জানো, যে জায়গাটাকে বা যে কান্ট্রিটাকে, বেসিক্যালি সেটা আগে ছিল হচ্ছে তোমার রিজন কল আসান্তে, বা ইংরেজিতে বা ব্রিটিশ, মানে ব্রিটিশে ব্রিটিশ ব্রিটিশ ইংলিশে বলে অশান্তি। এবার দেখো নামটার সাথে একটু আমাদের ভাষার একটু সিমিলারিটি আছে, তাই না? শান্তে বলো বা অশান্তি বলো, তার মানে কি? তার মানে হচ্ছে যেখানে শান্তি নেই বা যেখানে অশান্তি হচ্ছে, মানে যেখানে কিছু একটা ঝুলঝাল গরম, মানে কিছু একটা হচ্ছে, মানে দের ইজ আ প্রবলেম, লাইক অশান্তি ইজ দ্যাট এক্স্যাক্টলি। কিন্তু অশান্তির কথাটার তাই মানে, তার মানে হচ্ছে ইন ওয়ার অর বিকজ অফ ওয়ার, মানে যুদ্ধের জন্যে বা যুদ্ধের কারণে। তো এই আসান্তে হচ্ছে একটা খুব বড় কিংডম ছিল এবং এখনও আছে ঘানাতে। রাজা এবং রানী, মানে রাজা রানী, দে হ্যাভ দ্য, মানে দে ডোন্ট হ্যাভ দি monarchical সিস্টেম অফ গভর্নমেন্ট, বাট দে হ্যাভ দ্য রাজা রানী, দের ইজ আ কিং ইন ঘানা। সো এই আসান্তেরা, এই গোটা রিজনটা আসান্তে ছিল, এবং তারা যে রিলিজনটা ফলো করতো, মানে আসান্তে এবং তাদের আগের থেকেও যে রিলিজনটা ফলো করতো, তার রিলিজনটার নাম হচ্ছে আকান, বা আকোম। এই রিলিজনটা ইজ সিমিলার টু আ লট অফ প্লেসেস ইন আফ্রিকা, লাইক তোমার মানে আকানটা তুমি পাবে হচ্ছে অনেক জায়গায়, মানে তোমার আইভরি কোস্ট বলো, বা যত সাব সাহারান ওয়েস্টার্ন সেন্ট্রাল আফ্রিকা যত জায়গা আছে, ওয়েস্ট বা সেন্ট্রাল আফ্রিকা যত জায়গা আছে, সিমিলার রিলিজন, মানে হয়তো আকান নামে নয় কিন্তু সিমিলার রিলিজন। তার মধ্যে একটা আছে ভোডুন বা অরুবা বা ওরডানি, এরকম ধরনের রিলিজন। এবার আকানের ব্যাপার হচ্ছে যে এটা ওদের এদের রিলিজনটা অনেকটা আমাদের মতন, মানে একটা ওরা বেসিক্যালি ভগবানে যেরকমভাবে বিশ্বাস করে, প্রত্যেকটা ভগবানের সাথে বা প্রত্যেকটা ডেটি বলবো না, বা একটা ডেটি বলো, মানে ফর আ লস অফ ওয়ার্ড লেট মি ইউজ দ্য ওয়ার্ড ডেটি, দে বিলিভ ইন গড বিং দ্য ক্রিয়েটার। আমরা যেরকম বিশ্বাস করি যে there is a creator, there is a preserver and there is a destroyer, right? আমরা বিশ্বাস করি যে ব্রহ্মা ক্রিয়েটার, বিষ্ণু প্রিজার্ভ করেন, বা বিষ্ণু ক্রিয়েটার, ব্রহ্মা প্রিজার্ভ করেন, এবং শিব ইজ দ্য ডিস্ট্রয়ার। দিস ইজ দি ত্রিমূর্তি ইন আর ধর্ম বা ফিলসফি বা রিলিজন যাই বলো, ওদেরও সেরকম আছে। বাট ওরা বিশ্বাস করে যে একজন বড় আর্কিটেক্ট বসে আছেন, যিনি এই গোটা পৃথিবীটাকে বানিয়েছেন। সিমিলার না, রিলিজনটা সিমিলার সেই, এবং ওদের রিলিজনে অনেক কিছু আছে, মানে ওদের ওয়ার্ল্ড ভিউ আমাদের মতন, এবং ওদের যে ল্যাঙ্গুয়েজ বা কোনো সেক্রেট টেক্সট ওদের নেই, এই রিলিজনটার নেই, কিন্তু সিম্বলিক ল্যাঙ্গুয়েজ এবং রিটেন সিম্বলস আছে সমস্ত জিনিস করার জন্যে, বা কোনো রিচুয়াল ফলো করার জন্যে, বা এরকমের জন্যে। খানিকটা সিমিলারিটি আছে হচ্ছে তোমার সাউথ আমেরিকান মায়া, বা যে তোমার যে ট্রাইবসরা ছিলেন সাউথ আমেরিকাতে, যারা এখন প্রায় লুপ্ত হয়ে গেছেন, অ্যামাজনিয়ান যে ট্রাইবসগুলো ছিল, অ্যামাজন রিভারের ধারে যে ট্রাইবস ছিল, তাদের সাথে খুব সিমিলারিটি আছে ফর সাম রিজন। মানে এদের সাথে, মানে আই ডোন্ট নো প্রাচীন সময়ে কার সাথে কোথায় কি সম্পর্ক হতো বা না হতো, আই ডোন্ট নো, বাট এরকম আছে। সো বেসিক্যালি দ্য অশান্তি রিজন বা দ্য কিং অ্যান্ড দ্য কুইন ইজ নট বেসড আউট অফ দ্য ক্যাপিটাল অফ ঘানা হচ্ছে আকরা, এবং আকরা থেকে খানিকটা দূরে ওদের যে সেকেন্ড মোস্ট পপুলার সিটি কুমাসিতে রাজা রানী থাকেন। এবং এখানে যদিও আজকের দিনে, মানে 2024 বসে বলতে পারো যে প্রায় 70-80% of the country, or maybe 100% of the country has been Christianized, মানে they have become Christian, or they follow the Christian tradition life or whatever,
বাট ওদের একটা মানে সাবলিমালি একটা আকান রিলিজনটা সব জায়গায় চলে, কুমাসিতে সেটা বেশি দেখা যায়। তার কারণ হচ্ছে রাজা রানী ওখানে থাকে বলে, মানে দ্য কিং ইজ বেসড আউট অফ দেয়ার। সো আমি এত কথা তোমাদেরকে কেন বললাম, তার কারণ হচ্ছে যে এই যে গল্পটা বলবো তার সাথে এটার কানেকশন আছে। সো এই গল্পটা ডাইরেক্টলি আমার হাজব্যান্ডের সঙ্গে নয়, এটা ওনার একটা অন্য কুলিগের সাথে, বাট উনি তখন ছিলেন এই সময়, সেই জন্যে আমি গল্পটা বলে মানে শুনেছি। সো কুমাসি থেকে একটা মেয়ে, এই ধরো 16-17 বছরের একটা মেয়ে আকরাতে এসে হসপিটালে ভর্তি হয় গল ব্লাডারের জন্য, মানে ওর গল ব্লাডারে স্টোন ছিল, সেই সার্জারি করাবে বলে। কুমাসিতে কোনো কারণে হয়তো হয়নি, ওরা আকরাতে পাঠিয়েছে, আকরা হসপিটালে এসেছে। সো এটা বেশ 4-5 বছর আগেকার কথা বলছি আমি। তো ওখানে এসে সার্জারি করাবে। এখন দেখো গল ব্লাডার সার্জারি মোটামুটি আমাদের দেশে এখন জল ভাতের মতো সার্জারি হয়ে গেছে। মানে আই এম নট পুটিং ডাউন এনি সার্জারি, বাট আমি বলছি যে এগুলো রেগুলার সার্জারির মধ্যে পড়ে, মানে এখন ডাক্তাররা মাইক্রো সার্জারি করতে শুরু করে দিয়েছে। সো ইট ইজ লাইক তোমার কাটাকাটি সমস্ত জিনিসও কমে গেছে, 2-3টে ফুটো করে মাইক্রোস্কোপ ঢুকিয়ে এবং ইয়ে ঢুকিয়ে স্কোপ ঢুকিয়ে সার্জারি হয়। সো বেসিক্যালি মানে পুরো পেট কাটার কোনো আর কেউ করে না, মানে খুব কম কেসে করে, মানে মেবি নেভার, আই ডোন্ট নো, নেভার বলা উচিত না, বাট হয়তো ভেরি রেয়ারলি করে বলা উচিত। সো যাই হোক, তো যিনি গেছিলেন, মানে ওরা তো 2-3 জন ডাক্তার যায় সেখানে, ইনি ছিলেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, গ্যাস্ট্রো সার্জন। তো উনি তো করবেন এগুলো, মানে উনি করবেন এটা। এবং মেয়েটার বছর 16-17 বছর বয়সে, মানে আদারওয়াইজ গল ব্লাডার স্টোন ছাড়া ওর আর কোনো প্রবলেম নেই, মানে দের ইজ নো হাইপার টেনশন, কোনো ব্লাড প্রেশারের প্রবলেম নেই, কোনো আদারওয়াইজ ইনফেকশন নেই, মানে বলতে পারো সব কিছু নর্মাল, কারণ ব্লাড টেস্ট ফেস্ট যা হয়েছে প্রি সার্জারি সব নর্মাল ছিল। এবার যখন ওর ফ্যামিলিকে বলেছে যে সার্জারি হবে, তখন ওর ফ্যামিলি এবং রিলেটিভস যারা ছিল তারা বলেছে যে ঠিক আছে সার্জারি হবে, কিন্তু সার্জারির আগে আমরা একটা রিচুয়াল করব। এবার হসপিটালের লোকে বলেছে এই রিচুয়াল ফিচুয়াল হবে না। রিচুয়াল করবে মানে কি, বলেছে যে আমাদের যে সামান আছে বা যে ওদের হোলি ম্যান ওই আকান রিলিজনের, সে এবং তার কিছু লোকজন এসে ওকে ব্লেস করে দেবে, ওকে ব্লেস করবে, ওকে মানে ওকে যাতে ওর প্রোটেকশন হয় সেটা করে দেবে। এবং ওই যে বললাম ওদের সিম্বলিক, ওদের রিলিজনের সিম্বলস আছে, তো ওর এখানটাতে মানে হাতের একটা জায়গায়, ডান হাতের একটা জায়গায় চামড়াটাকে একটু তুলে ওখানে কি সিম্বল লাগিয়ে দেবে। এবার হসপিটাল লোকেরা এটাতে রাজি হচ্ছে না, বলছে না না না, এই তো মানে সার্জারির আগে উই ক্যানট অ্যালাউ দিস কাইন্ড অফ থিংস টু হ্যাপেন। অ্যান্ড হোয়াট ডু মিন কি স্কিন তুলে এখানে আপনারা ইয়ে লাগাবেন, কিছু লাগাবেন বা কি, তার থেকে যদি ইনফেকশন হয়ে যায় তাহলে তখন কি হবে? ও মানে আমরা এরকম ইয়ে করতে পারবো না, যদিও আফ্রিকা, যদিও ঘানা, তাহলেও মানে ওখানে ডাক্তাররাও মানে যারা ডাক্তাররা গেছিলো তারা মেনলি, যারা কথাবার্তা বলছিল তারা মেনলি নন আফ্রিকান। এবার আফ্রিকান যারা ডাক্তার ছিলেন, মানে ঘানিয়ান যারা ডাক্তার ছিলেন, তারাও কিন্তু কিন্তু করছে। কিন্তু দেখো সবাই তো মানে একটু নিজেদেরকে ইয়ে করতে চায়, মানে কেউ যে এটাতে বিশ্বাস করে ডাক্তাররা, সেটা ঠিক মানে খোলা মনে কেউ বলতে রাজি হচ্ছিল না, টু বি ভেরি অনেস্টলি। এরা সবাই আকান রিলিজন সম্বন্ধে জানে, কিন্তু নার্সরা একবার দুবার বলার চেষ্টা করেছিল, কিন্তু সব ডাক্তাররা বলছে না এটা কি ধরনের কি ব্যাপার হবে, এইসব জিনিস করলে তো চলবে না, এটা হবে না। আর যে তারপরে ওর যে বড় মানে যিনি হসপিটালে যিনি সিনিয়র ডাক্তার ছিলেন, তিনি এসে বলেছেন দেখো ইন্ডিয়া থেকে লোকজন এসছে, তারা তো এখানে ফরএভার বসে থাকবে না, তারা এসছে কাজ করবে এবং তারা পেশেন্টকে দেখে চলে যাবে। সো এরকম আপনারা করবেন না, ওকে যেতে দিন, ও যা আপনাদের যা রিচুয়াল আপনারা বাইরে করুন বা অন্য জায়গায় গিয়ে করুন বলেছে। বলে ওরা ঠিক করেছে যে সকাল সকাল সার্জারিটা করে নেবে। বাড়ির লোকেরা তো এনিউইচ পে সিগনেচার দিয়ে দিয়েছে, ওদেরকে টাইম বলার দরকার নেই, এত ঝামেলা করার দরকার নেই, করে নেবে। ওকে সার্জারিতে নিয়ে গিয়ে তারপরে বলে দেবে যে সার্জারিতে নিয়ে গেছে। তো সকালবেলা এটা ধরো 5:30 নাগাদ ওকে প্রিপেয়ার করে সার্জারিতে নিয়ে যাবে। মেয়েটা আমি বলেছি তোমাদেরকে কোনো রকম প্রবলেম ছিল না মেয়েটার, মানে মেয়েটা ওয়াজ ভেরি ভেরি নর্মাল, আদার দ্যান দ্য গল ব্লাডার স্টোন কোনো প্রবলেম ছিল না।
কিন্তু বিশ্বাস করো, এটা ডাক্তাররা দেখেছে। ওকে যে মুহূর্তে উইল করতে শুরু করছে, মানে ওকে যে মুহূর্তে ওর বেড নিয়ে যাওয়া শুরু হচ্ছে, সেই মুহূর্তে ও কোড করতে শুরু করছে, মানে ওর হার্ট থেমে যাচ্ছে। there is no reason for her to do that। মানে বলতে পারো তুমি হঠাৎ করে ওর কোনো ইনফেকশন হয়ে গেছিলো, কিন্তু সেগুলো ও তো ওখানে মনিটরড আছে না, যেহেতু ও সার্জারিতে যাবে, সেহেতু এভরিথিং ইজ মনিটরড, শি ইজ কানেক্টেড টু দি ইকুইপমেন্টস যেগুলো আছে, যেখানে তোমার হার্ট রেট বলো, ব্লাড প্রেশার বলো, এভরিথিং ইজ বিং মনিটরড অন আ মিনিট বাই মিনিট বেসিস। তো প্যালপিটেশনস বলো, হার্ট রেট বলো, ব্রিদিং বলো, ফাংশনস বলো, সমস্ত কিছু। ওয়াই শি কোডিং? একবার না, দুবার না, তিনবার মেয়েটাকে বার করতে পারেনি ওরা ওখান থেকে। যতবার করে বার করছে ততবার করে মেয়েটা ফ্ল্যাট লাইন করে যাচ্ছে, মানে ফ্ল্যাট লাইন করে যাচ্ছে, মানে ওর হার্ট বন্ধ হয়ে যাচ্ছে। দুবার, মানে প্রথমবার ওরা ভেবেছিল কিছু না, পরের দুবারে তো ভয় পেয়ে গেছে যে একটা 16 বছরের মেয়ে ফর আ গল ব্লাডার সার্জারি ফ্ল্যাট লাইন করে যাচ্ছে কেন, মানে ফ্ল্যাট লাইন করে যাচ্ছে মানে হার্ট বন্ধ হয়ে যাচ্ছে কেন। তখন তো সার্জারি বন্ধ করে ওকে আরও 10,000 টেস্ট শুরু করলো দেখার জন্য, যে বাই চান্স কোনো যদি হার্টের প্রবলেম থেকে থাকে, ওরা হয়তো ধরতে পারেনি, এবার হয়তো ওটা বেড়ে গেছে। দে স্টার্টেড ডুইং এভরিথিং ফ্রম ইকো টু ইসিজি টু যা 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 হার্টের যা 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 জিনিস হয়, মানে এবং পারিপার্শ্বিক যে ব্লাড ফ্লো ঠিক মতন হচ্ছে কি না, হোয়াট ইজ দি প্রবলেম, কোনো ড্যামেজ হয়েছে কি না, মানে ওরা পারপ্লেক্সড, ডাক্তাররা পারপ্লেক্সড, বুঝতে পারছে না কি হয়েছে। তো এইরকম তো 24 ঘন্টাতে তো এটা কেটে গিয়ে মানে কোনো রকম টেস্টে কিছু পায়নি, মানে শি ওয়াজ নর্মাল, দের ওয়াজ নাথিং রং উইথ হার, শি ওয়াজ এ ইয়াং 16-year-old গার্ল। তখন যে ভদ্রলোক ছিলেন, যিনি গ্যাস্ট্রো ভদ্রলোক ছিলেন, তিনি তখন ওই হেড ডাক্তারকে বললেন যে দেখো, বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নয়, বাট ওদেরকে রিচুয়াল করতে দাও। ওই বড় ডাক্তার যিনি ছিলেন আফ্রিকান, তিনি তো খুব অবাক হয়ে গেছেন। উনি বলছেন যে আপনি এসবে বিশ্বাস করেন? বললো না, আমি বিশ্বাস করা বা করার না করার কিছু নেই, বাট করতে দাও, দেখা যাক কি হয়, ওরা তো এতবার করে বলছে, ওর বাবা মা সবাই বলছে। তখন উনি একটু বলছেন যে বাট আমি ভাবছিলাম আপনারা তো এগুলো মানেন না। বললাম মানামানির ব্যাপার না, বাট করতে দাও না, লেটস সি হোয়াট হ্যাপেন্স। I don't know, maybe he also felt that something was there. সো ওদেরকে পারমিশন দেওয়া হয় যে আপনারা যাদেরকে নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে যত তাড়াতাড়ি পারেন করে দিন। তো দে হ্যাড দ্যাট সেরিমনি, বা সেই রিচুয়ালটা করা হলো। ওরা যা যা, মানে ওর যা যা ব্লেসিং ফেসিং দেওয়ার, প্রোটেকশন দেওয়ার যেটা হয়। তো আমি যতদূর শুনেছি রাজীবের কাছে, যে ইট ওয়াজ আ ভেরি পিসফুল সেরিমনি, ইট ওয়াজ ভেরি, মানে there was a kind of an energy, মানে very, মানে the doctors don't want to say what it is, like ওরা নিজেরাও ফিল করছিল, মানে there was some kind of a beneficial energy বলতে পারো, একটা বেনিফিক এনার্জি, যে এনার্জিটা শুভ, মানে এনার্জি, সেই এনার্জিটা ওরা ফিল করেছে, মানে ওই গোটা জায়গাটাতে যেখানে হচ্ছিল। এবং তারপরে মিরাকিউলাসলি ওকে যখন নিয়ে যাওয়া হলো, তখন there was no complication. She never flatlined, she never did anything. They had a normal gallbladder surgery. এবং তারপরে যেরকম হয় 24 ঘন্টার মধ্যে মেয়েটা হাঁটতে শুরু করলো, 48 ঘন্টার মধ্যে ঠিক হয়ে গেল, এবং another a day and a half she got discharged from the hospital, and she went home and she has been okay. So এটা I don't know what it was, but ওর বাবা মা এবং ওর রিলেটিভসদের যেটা বিলিফ ছিল, ওদের যেটা রিলিজন, সেটাতে ওর একটা প্রোটেকশনের দরকার ছিল, সেই প্রোটেকশনটা ওরা করে দিয়েছিল, বা একটা পজিটিভ এনার্জির ব্যাপার করেছিল, বা এটা একটা ওদের মাইন্ডে মনে হয়েছিল ঠিক আছে, সেজন্য হয়তো মেয়েটারও কোনো কারণে প্যানিক অ্যাটাক হচ্ছিল না, চিন্তা করে যে না আমার প্রোটেকশন নেই, বা এরকম একটা কোনো ব্যাপার। কারণ ওরও তো মাথায় হতে পারে যে আমি একটা, মানে সার্জারি জিনিসটা শুনলেই লোকে ভয় পায়, ইটস নট দ্যাট লোকে হাসতে হাসতে খেলতে খেলতে দৌড়াতে সার্জারি করাতে যায়। ইট ইজ পিপল আর অলওয়েজ কেয়ার অ্যাবাউট সার্জারি।
সো হয়তো হয়তো সেই কারণে ওর প্যানিক অ্যাটাক হচ্ছিলো, বাট প্যানিক অ্যাটাকে ফ্ল্যাট লাইন হয় আমি জানি না সেটা। আমি জানি যে হার্ট রেট বেড়ে যায়, মানে একটা স্ট্রেস লেভেলস বেড়ে যায়, হার্ট রেট বেড়ে, পালপিটেশন বেড়ে যেতে পারে, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, বাট ফ্ল্যাট লাইন হয়েছে বলে আমি জানি না। বাট আমি জানি না এরকম অনেক জিনিস পৃথিবীতে আছে। So I am keeping my mind open once again, and I found this story very interesting. So I shared it with you, my friends. আশা করি এই গল্পটা তোমাদের ভালো লেগেছে। একটু অন্যরকম দুটো গল্প বলেছি আজকে। রোজ রোজ ভূতের গল্প শুনতে আমার বলতেও ভালো লাগে না, মানে আছে ভূতের গল্প বলবো, বাট মাঝে মাঝে একটু আশ্চর্য গল্প শুনতেও ভালো লাগে। হ্যাঁ তনু, খুব আশ্চর্য ঘটনা এটা। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, সকলে এসেছো শোনার জন্যে। সুচরিতার একটা ছোট সার্জারি হয়েছিল, ও সেজে নেল পলিশ লাগিয়ে গেছিলাম। ইয়ে সুচরিতা, ওয়েল ডান। থ্যাংক ইউ গীতাদি, থ্যাংক ইউ মুক্তা, থ্যাংক ইউ দিদি। তো তোমরা সকলে ভালো থেকো। সপ্তাহটা তো শেষ হতে চলেছে, সো আশা করি উইকেন্ডটা তোমাদের ভালো কাটবে। আই এম প্রেইং একটু বৃষ্টি পড়বে দিল্লিতে, আশা করি সব জায়গায় একটু ঠান্ডা হবে পৃথিবীটা, গাছপালাগুলো বাঁচবে, আমরাও একটু বাঁচবো, কুকুর বেড়াল যে যেখানে আছে সবাই একটু শান্তি পাবে, মানুষজন শান্তি পাবে। খুব শিগগিরই আসছি, দেখা হচ্ছে রোববার দিনকে পডকাস্ট ঈশাঙ্কের সঙ্গে। সকলেই এসো বেনারসের গল্প শোনার জন্যে, ওর ওখানে অনেক রকম এক্সপিরিয়েন্স হয়েছে এবং খুব ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স বলবে। ঠিক আছে, থ্যাংক ইউ নাসরিন, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক বলেছো, ভূতের গল্প সবসময় ভালো লাগে না, একটু অন্যরকম গল্প করতে হয়। তুমি ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি, নমস্কার। সকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবে, ফেসবুকে তো করবেই, জয়েন করো, বন্ধুদের জয়েন করাও, যত দূর দূর রিলেটিভস আছে কাছে পাছে সব পাড়া টাড়া সবাইকে জয়েন করাও, আমাদের গ্রুপটাকে একটু বড় হতে সাহায্য করো। ইউটিউবে যারা দেখবে তারা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো, পুরো পুরো গল্পগুলো শুনো, আমাদেরকে জানিও কেমন লাগছে, আর সঙ্গে থেকো। Don't forget to subscribe, like, share, and সকলে নোটিফিকেশন পাচ্ছ কিনা আমাদেরকে জানিও। ঠিক আছে, নমস্কার, গুড ইভিনিং এবং বাই বাই। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.